তখন আমি বালিশ কামড়ে ধরে নিজের আর্তনাদ লুকাই। আমার এই দীর্ঘদিনের অতৃপ্ত শারীরিক আকাঙ্ক্ষা আমাকে মানসিকভাবে এক অস্থির জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে। আমি এখন যে কোনো পুরুষালী স্পর্শ বা কথাকে আমার শরীরের দিকে এক গোপন ইশারা হিসেবে দেখি। আমার অবদমিত ইচ্ছাগুলো আমার মস্তিষ্ককে কুয়াশাচ্ছন্ন করে ফেলেছে। আয়নায় নিজের ভরা বুক আর সতেজ ত্বকের দিকে তাকিয়ে আমি ভাবি, এই আগুনের শেষ কোথায়? এই তৃষ্ণা কি আমাকে পাগল করে দেবে? সৌন্দর্য যখন অভিশাপ হয়ে দাঁড়ায়, তখন মানুষের বিবেক আর লালসার মাঝে এক অতি সূক্ষ্ম রেখা অবশিষ্ট থাকে। আমার একমাত্র ছেলে গৌতম। পড়াশোনা শেষ করে ও যখন ৩ বছর পর বিদেশ থেকে বাড়ি ফিরল, আমি ওকে দেখে চমকে উঠলাম। ও এখন আর সেই কিশোরটি নই। চওড়া কাঁধ, গভীর পুরুষালী কণ্ঠস্বর আর তীক্ষ্ণ চোখের চাউনিতে ও যেন ওর বাবার অবিকল প্রতিচ্ছবি। গৌতমের উপস্থিতিতে সারা ঘরে এক অদ্ভুত পুরুষালী সুগন্ধ ছড়িয়ে পড়ে, যা আমার ভেতরে ঘুমিয়ে থাকা এক আদিম সত্তাকে জাগিয়ে তোলে। গৌতম আসার পর থেকেই আমি লক্ষ্য করছি ও খুব গভীর চোখে আমার দিকে তাকিয়ে থাকে। প্রথম দিকে আমি ভেবেছিলাম এটা ছেলের মায়ের প্রতি মমতা, কিন্তু ধীরে ধীরে আমার মনে সন্দেহ দানা বাঁধতে লাগল। একদিন খাবার টেবিলে বসে ও যখন আমার দিকে তাকিয়ে বলছিল, মা, এই লাল শাড়িটাই তোমাকে অসহ্য সুন্দর লাগছে, তখন ওর চোখের সেই অদ্ভুত দ্যুতি আমাকে কাঁপিয়ে দিল। আমি কোনোমতে মাথা নিচু করে খাবার শেষ করলাম। আমার অবদমিত মন আমায় বারবার বলতে লাগল, গৌতম কি আমার দিকে ওর শরীরের তৃষ্ণা নিয়ে তাকাচ্ছে? বিকেলের দিকে আমি বারান্দায় চুল শুকাচ্ছিলাম। আমার খোলা পিঠের উপর দিয়ে বিকেলের রোদ খেলা করছিল। হঠাৎ অনুভব করলাম ঘরের ভেতর থেকে কেউ আমায় দেখছে। আর চোখে তাকাতেই দেখলাম গৌতম পর্দার আড়ালে দাঁড়িয়ে এক দৃষ্টি আমার অনাবৃত পিঠের দিকে তাকিয়ে আছে। ও আমায় স্পর্শ করল না, কিন্তু ওর সেই দৃষ্টি যেন আমার চামড়ার ওপর দিয়ে এক বিদ্যুতিক তরঙ্গ বইয়ে দিল। আমি দ্রুত আঁচল দিয়ে নিজেকে ঢেকে ঘরে ঢুকে এলাম। গৌতম তখন আমার পথ আগলে দাঁড়িয়ে মৃদু হাসল। ও বলল, মা, তুমি এখনও কত সতেজ, তোমার দিকে তাকালে মনেই হয় না তুমি আমার মা। ওর কথা বলার ধরনটা ছিল অত্যন্ত গভীর এবং ব্যঞ্জনাধর্মী। ও আমার খুব কাছে এসে দাঁড়ালো, কিন্তু হাত ছোঁয়ালো না। আমি ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার মনে হলো ও যেন বাতাসের মাধ্যমেই আমাকে স্পর্শ করতে চাইছে। এক চরম উত্তেজনায় আমার বুক ধরফর করতে লাগল। সেদিন ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। ড্রয়িং রুমে আমি একা বসেছিলাম। বিদ্যুৎ চলে যাওয়ায় সারা ঘর অন্ধকার, শুধু একটা মোমবাতি জ্বলছে। গৌতম অন্ধকারে পায়ে পায়ে আমার পাশে এসে বসল। ও আমার শরীরের খুব কাছাকাছি থাকলেও কোনো শারীরিক স্পর্শ করল না। ও নিচু স্বরে বলতে লাগল, মা, এই অন্ধকারে তুমি ঠিক কার অভাব অনুভব করছো? আমি কি সেই অভাবটা পূরণ করতে পারি না? গৌতমের এই কথা শোনার পর আমার কান ঝাঝা করে উঠল। ও কি আমাকে সরাসরি প্রস্তাব দিচ্ছে? ওর কণ্ঠস্বরে এক মরণ নেশা ছিল। ও আমার কাঁধের খুব কাছে ওর মুখটা নিয়ে গেল, কিন্তু চুমু খেলল না। শুধু ফিসফিস করে বলল, তোমার এই সুগন্ধ আমাকে মাতাল করে দিচ্ছে। আমি ভয়ে এবং এক আদিম কামনায় কুঁকড়ে গেলাম। আমার বিবেক বলছে ও আমার সন্তান, কিন্তু আমার তৃষ্ণার্ত শরীর বলছে ও এক পুরুষ। এই দ্বন্দ্ব আমাকে এক ভয়াবহ গোলকধাঁধায় ফেলে দিল। পরদিন সকালে আমি আর গৌতমের মুখোমুখি হতে পারছিলাম না। আমি নিজের ঘরে দরজা বন্ধ করে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর গৌতম দরজায় টোকা দিল। আমি দরজা খুলতেই ও ভেতরে ঢুকে এলো। ও জানলার পর্দাগুলো টেনে দিয়ে ঘরটা আধা অন্ধকার করে ফেলল। ও বলল, মা, তুমি কেন নিজেকে লুকিয়ে রাখছ? তোমার এই শরীর কি তৃষ্ণার্ত নয়? আমি চিৎকার করে বলতে চাইলাম, গৌতম, আমি তোর মা, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হল। গৌতম আমার সামনে দাঁড়িয়ে ওর শার্টের বোতামগুলো আলগা করতে লাগল। ও আমায় স্পর্শ করল না, কিন্তু ওর শরীরের উন্মুক্ত অংশগুলো আমাকে এক নিষিদ্ধ হাতছানিতে ডাকল। আমি নিজেকে সামলাতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল গৌতম ইচ্ছেকৃতভাবেই আমার সামনে শারীরিক প্রদর্শন করছে, যাতে আমি নিজে থেকে এগিয়ে যাই। ওর প্রতিটি ভঙ্গি ছিল অত্যন্ত নাটকীয় এবং উত্তেজক। আমি ভাবলাম, গৌতম কি আমাকে পরীক্ষা করছে?
নাকি ও সত্যিই এই নিষিদ্ধ সম্পর্কের পথে হাঁটতে চায়। ও বারবার আমার আশেপাশে এমনভাবে ঘুরছে যেন ও আমাকে কোনো কথা ছাড়াই বুঝিয়ে দিচ্ছে ও কি চায়। ও যখন সোফায় বসে পা তুলে আধা শোয়া হয়ে আমার দিকে তাকায়, আমার মনে হয় ও আমাকে প্রলুব্ধ করছে। ও আমায় ছোঁয়ে না, কিন্তু ওর চোখের ইশারা যেন হাজারটা আলিঙ্গনের চেয়েও তীব্র। আমি আয়নার সামনে দাঁড়িয়ে ভাবলাম, আমার এই রূপে কি আমার ছেলের মনে লালসা জাগিয়েছে, নাকি আমি ওকে ভুল বুঝছি? কিন্তু ওর ওই কথাগুলো তৃষ্ণা পূরণ করা, এর মানে আর কি হতে পারে? আমি এক অসহ্য যন্ত্রণায় ছটফট করতে লাগলাম। একদিকে মাতৃত্বের পবিত্রতা, অন্যদিকে দীর্ঘদিনের দমিত লালসা। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে আমি এক উন্মাদিনীতে পরিণত হচ্ছিলাম। রাত তখন গভীর, বাইরে তুফান বইছে। হঠাৎ আমার ঘরের দরজা খুলে গেল। গৌতম ঘরে ঢুকে এলো। ওর সারা শরীর ভেজা, চুলগুলো কপালে এসে পড়েছে। ও বিছানার কাছে এসে দাঁড়িয়ে থাকল। 1 ইঞ্চি দূরত্ব রেখে ও আমার দিকে ঝুঁকে পড়ল। ওর শরীরের উষ্ণ ভাব আর বৃষ্টির ঘ্রাণ আমার নাকে এলো। ও ফিসফিস করে বলল, আজ রাতে আমি আর নিজেকে সামলাতে পারছি না মা। আমি যা করতে চাইছি তাতে তুমি বাধা দিও না। আমার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। ভাবলাম এই বুঝি ওর হাত আমার শরীরে পড়ল। আমি এক অদ্ভুত শিহরণের অপেক্ষায় ছিলাম। কিন্তু সেকেন্ড পার হয়ে মিনিট হলো, কোনো স্পর্শ এলো না। আমি চোখ খুলে দেখলাম গৌতম সেখান থেকে চলে গেছে। ও শুধু আমাকে এক চরম উত্তেজনার মুখে ফেলে রেখে চলে গেল। এই মানসিক অত্যাচার আমি আর সহ্য করতে পারছিলাম না। পরদিন সকালে আমি গৌতমের ঘরে গিয়ে চিৎকার করে উঠলাম। বললাম, তুই কি চাস গৌতম? কেন তুই আমাকে এভাবে জ্বালাচ্ছিস? কেন তুই তোর নিজের মায়ের দিকে ওই নোংরা নজরে তাকাচ্ছিস? গৌতম অবাক হয়ে আমার দিকে তাকালো। ওর হাতে তখন একটা ডায়েরি আর ওর বাবার একটা পুরনো ছবি। ও শান্ত গলায় বলল, মা, তুমি এসব কি বলছো? আমি কবে তোমার দিকে নোংরা নজরে তাকালাম? আমি বললাম, কেন তুই ওইসব কথা বলতি? কেন আমাকে বলতি আমার রূপ তোকে মাতাল করে? কেন বলতি আমার তৃষ্ণা পূরণ করতে চাস? গৌতমের চোখের কোণে জল চলে এলো। ও বলল, মা, তুমি আমায় এত বড় ভুল বুঝলে? গৌতম আমাকে ওর ডায়েরিটা এগিয়ে দিল। ও বলল, মা, বিদেশ থেকে ফেরার সময় আমি বাবার একটা পুরনো ডায়েরি খুঁজে পেয়েছিলাম। সেখানে বাবা লিখেছিলেন যে তোমার একটা মানসিক অসুখ আছে, যার নাম হিস্টেরিয়া। একাকিত্বে থাকলে তুমি কল্পনা করতে শুরু করো যে পুরুষরা তোমাকে কামনার চোখে দেখছে। বাবা আমাকে অনুরোধ করেছিলেন, উনি না থাকলে আমি যেন সবসময় তোমাকে সঙ্গ দিই, তোমার রূপের প্রশংসা করি, যাতে তুমি হীনমন্যতায় না ভোগো। ও আরও বলল, আমি সেদিন তৃষ্ণা বলতে তোমার মনের একাকিত্বের তৃষ্ণার কথা বলেছিলাম। আমি চেয়েছিলাম তুমি যেন আবার হাসো, সাজগোজ করো। আমি যখন তোমার সামনে শার্টের বোতাম খুলছিলাম, তা ছিল কেবল গরনে অস্থির হয়ে। আমি তোমাকে স্পর্শ করিনি, কারণ আমি জানি তুমি অসুস্থ। আমি চেয়েছিলাম তুমি নিজেই নিজের ভয়কে জয় করো। আমি তো শুধু তোমার ছেলে হতে চেয়েছিলাম, মা, কিন্তু তুমি আমার মাঝে এক কামুক পুরুষকে খুঁজলে। আমি বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইলাম। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি বুঝতে পারলাম আমার দীর্ঘদিনের অবদমিত যৌন আকাঙ্ক্ষা আমার চিন্তাভাবনাকে কতটা বিষাক্ত করে তুলেছিল। গৌতমের প্রতিটি মমতাময় কাজকে আমি লালসা হিসেবে দেখেছি, কারণ আমার নিজের ভেতরেই সেই লালসা লুকিয়েছিল। আমি আমার পবিত্র মাতৃত্বকে কালিমালিপ্ত করেছি নিজের মনের বিকৃতির কারণে। আমি গৌতমের সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম, চোখের জলে ওর পা ধুয়ে দিচ্ছিলাম। গৌতম আমাকে তুলে জড়িয়ে ধরল। ও আমাকে স্পর্শ করল না লালসার জন্য, বরং এক পরম মমতায়। আমি বুঝলাম শরীর নয়, মনই সব পাপের উৎস। মানুষের অবদমিত বাসনা অনেক সময় বাস্তবতাকে বিকৃত করে দেয়। আমরা যা হতে চাই বা যা আমাদের ভেতরে গোপন থাকে, আমরা জগৎকে সেই চোখেই দেখি। সম্পর্কের পবিত্রতা বজায় রাখতে নিজের মনের অন্ধকারকে আগে দূর করা প্রয়োজন, নচেত বেশুদ্ধ ভালোবাসা ও মমতাময় আচরণকেও আমরা বিকৃত যৌন লালসা বলে ভুল করতে পারি। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।
গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী